আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। আমাদের স্কাইপে কথোপকথন দিয়েই সব শুরু। আমি লন্ডনে আর জসিম কানাডাতে পড়াশোনা করছিল। একদিন রাতে স্কাইপে কথা বলার সময় জসিম আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করল। মা, আমাদের সম্পর্ক কি শুধু মাছেলের মধ্যেই সীমাবদ্ধ? নাকি আমরা আরও অন্য কিছু হতে পারি? প্রথমে আমি বুঝতেই পারিনি ও কি বলতে চাইছে। তোর মাথা খারাপ হয়েছে? আমি হেসে উড়িয়ে দিলাম। না মা, আমি আসলেই তোমাকে নতুন সম্পর্কে চাই, জসিম বলল। তোমাকে আমি একজন মহিলা হিসেবে দেখতে শুরু করেছি। তোমার ছবিগুলো দেখি আর ভাবি তুমি কত সুন্দর। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি স্কাইপের স্ক্রিনে স্তব্ধ হয়ে বসে রইলাম। একই শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চাইছে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে পড়ল, আমার বয়স মাত্র ৩৬ আর জসিমের বয়স ১৮। আমি যখন জসিমকে জন্ম দিয়েছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ১৮। আমরা দেখতে অনেকটা বোন ভাইয়ের মতো ছিলাম। আমাদের সেই স্কাইপ কল থেকে জসিম ছুটিতে যখন লন্ডনে এলো তখন সব বদলে গেল। এয়ারপোর্টে ও আমাকে দেখে প্রথমে জড়িয়ে ধরল, তারপর আমার গালে চুমু খেল। আমি অবাক। সবাই আমাদের দেখছে। কিন্তু তখন বুঝতে পারলাম কেউ সন্দেহ করেনি যে আমরা মাছেলে। সবাই ভেবেছিল আমরা প্রেমিক প্রেমিকা। হোটেলে ফিরে জসিম আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি তোমাকে বিয়ে করব। আমি তার দিকে তাকালাম। আমার মনে হল এই সম্পর্ক নিয়ে আমাকে গভীরভাবে ভাবতে হবে। আমার হাতে একটা লেটার ছিল যেটা ও জানত না। সেই চিঠিতে লেখা ছিল একটা অদ্ভুত সত্য। জসিম আমার ছেলে নয়। আমি তাকে দত্তক নিয়েছিলাম যখন সে মাত্র ১ বছরের ছিল। আমি কখনোই ওকে সত্যিটা বলিনি। জসিম ভেবেছে ও আমার নিজের ছেলে। জসিম, তোমাকে একটা কথা বলার আছে, আমি ধীরে ধীরে বললাম। তুমি আমার জৈবিক সন্তান নও। জসিম হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তুমি কি বলছ? তার চোখে অবিশ্বাস। আমি আমার ব্যাগ থেকে একটা পুরনো ফটো বের করলাম। আমি তোমাকে একটা আশ্রয় থেকে নিয়ে এসেছিলাম। তখন তোমার বয়স ছিল মাত্র ১ বছর। এতদিন ধরে তুমি আমাকে মিথ্যা বলে এসেছ? জসিম প্রশ্ন করল, তার কণ্ঠে হতাশা। আমি মাথা নাড়লাম। আমি চেয়েছিলাম তোমার স্বাভাবিক জীবন হোক। আমি চেয়েছিলাম তুমি নিজেকে একজন পূর্ণাঙ্গ পরিবারের সদস্য মনে করো। জসিমের অভিমান আর রাগ পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাহলে আমার আসল বাবা-মা কারা? তারা কেন আমাকে ছেড়ে দিয়েছিল? সেই মুহূর্তে আমি জসিমকে সত্যিটা বলব কি না ভেবেছিলাম। কিন্তু আমি জানতাম সত্যিটা না বললে আমাদের সম্পর্ক আর কখনোই আগের মতো হবে না। তোমার পিতা ছিলেন লর্ড রবার্ট হ্যামিল্টন, একজন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী, আমি ধীরে ধীরে বললাম। আর তোমার মা ছিলেন মালিকা দাস, একজন ভারতীয় গবেষক। তারা একসাথে কাজ করতেন একটি গোপন সরকারি প্রকল্পে। কিন্তু একটি অদ্ভুত দুর্ঘটনায় তারা উভয়েই মারা যান। জসিমের চোখে অবিশ্বাস আর কৌতূহলের মিশেল দেখা গেল। কিসের প্রকল্প? কি দুর্ঘটনা? আমি একটা গভীর শ্বাস নিলাম। তারা কাজ করছিলেন একটি টাইম ম্যানিপুলেশন ডিভাইস নিয়ে। একটি এমন যন্ত্র যা দিয়ে সময়ের গতি পরিবর্তন করা যেত। কিন্তু পরীক্ষার সময় একটি বিস্ফোরণ হয়েছিল। প্রকল্পটি সম্পূর্ণ গোপন ছিল, তাই সরকার এটা ঢাকতে গিয়ে তোমার পিতামাতাকে একটি কার দুর্ঘটনায় মারা গেছেন বলে দেখিয়েছিল। জসিম চেয়ারে বসে পড়ল। তাহলে কেন আমি সেখানে ছিলাম না? আমাকে কেন বাঁচানো হয়েছিল? আমি তার পাশে বসলাম। কারণ সেদিন তোমাকে আমি দেখাশোনা করছিলাম। আমি তোমার মায়ের সবচেয়ে কাছের বন্ধু ছিলাম। তোমার জন্মের সময় আমিই তার পাশে ছিলাম। তোমার বাবা-মা দুর্ঘটনার পর সরকারি লোকেরা তোমাকে নিয়ে যেতে এসেছিল। কিন্তু আমি তোমাকে দিতে রাজি হইনি। আমি তোমাকে নিয়ে পালিয়ে গেলাম আর নিজের সন্তান হিসেবে পালন করতে লাগলাম। জসিম স্তব্ধ হয়ে আমার কথা শুনছিল। তাহলে তুমি আমার মা নও? তুমি আমার মায়ের বন্ধু। হ্যাঁ, কিন্তু তোমাকে আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি, জসিম। এটা কখনো ভুলো না। জসিম উঠে দাঁড়াল আর জানালার দিকে হাঁটতে লাগল। তাহলে আমার জীবনটাই একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। আমি কি ভুল করেছি জসিমকে সত্যি বলে? কিন্তু হঠাৎ করে জসিম ঘুরে দাঁড়াল আর বলল, আমার বাবা-মা কি সত্যিই সময় নিয়ে গবেষণা করতেন? তাদের গবেষণার কি হয়েছিল? আমি মাথা নাড়লাম। জানি না। সরকার সব কিছু গোপন করে ফেলেছে। আমি জানতে চাই, জসিম জোর দিয়ে বলল।
আমার বাবা-মার কাজ সম্পর্কে, তাদের গবেষণা সম্পর্কে সব কিছু। আমি দেখলাম তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেটা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম জসিম আর আগের সেই ছেলে নেই। তাহলে আমরা খুঁজব, আমি বললাম। আমরা তোমার পিতামাতার রহস্য উদ্ঘাটন করব গো। আমাদের আবেগপূর্ণ কথোপকথন থেকে শুরু হলো একটি অদ্ভুত এবং রোমাঞ্চকর যাত্রা। জসিম আর আমি মিলে খুঁজতে লাগলাম তার পিতামাতার অতীত, তাদের গবেষণা, আর সেই রহস্যময় প্রকল্প সম্পর্কে সব তথ্য। প্রথমেই আমরা লর্ড রবার্ট হ্যামিল্টনের পুরানো অফিসে গেলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে তিনি একসময় কাজ করতেন। সেখানে গিয়ে আমরা দেখলাম তার সব গবেষণা প্রায় মুছে ফেলা হয়েছে। কিন্তু বিভাগের একজন বৃদ্ধ অধ্যাপক, ড জেমস ক্লার্ক, লর্ড হ্যামিল্টনকে ভালো করেই চিনতেন। রবার্ট একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, ড ক্লার্ক বললেন। কিন্তু তিনি যে কাজে লিপ্ত ছিলেন সেটা ফিজিক্সের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে সময় শুধু একমুখী নয়, বরং বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। তার থিওরি অনুসারে আমরা শুধু ভবিষ্যতে যেতে পারি না, বরং সময়ের গতিকেও মন্থর করতে পারি। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন। একটি অদ্ভুত যন্ত্র যেটা কোয়ান্টাম ফিল্ড ম্যানিপুলেশন ব্যবহার করে সময়ের গতি পরিবর্তন করতে পারত। তিনি এটাকে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটর বা টিআরএম নাম দিয়েছিলেন। সেই যন্ত্র এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ড ক্লার্ক মাথা নাড়লেন। সেটা তো দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই না? আমি আর জসিম এক আরেকের দিকে তাকালাম। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত বিস্ফোরণ? আমাদের তদন্ত আমাদের নিয়ে গেল ভারতে, মালিকা দাসের বাড়িতে। কলকাতার একটি পুরনো বাড়িতে এখনও তার পরিবার বাস করত। মালিকার বাবা, বিনয়বাবু, আমাদের দেখে অবাক হলেন। তুমি? জসিম, তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন। তুমি বেঁচে আছো? জসিম অবাক হয়ে গেল। আপনি আমাকে চেনেন? চিনি। তুমি আমার নাতি। বৃদ্ধ লোকটি জসিমকে জড়িয়ে ধরলেন। আমরা ভেবেছিলাম তুমিও সেই দুর্ঘটনায় মারা গিয়েছ। আমি বিনয়বাবুকে সব বললাম। কিভাবে আমি জসিমকে বাঁচিয়েছিলাম, কিভাবে আমরা পালিয়ে গিয়েছিলাম, সব কিছু। বিনয়বাবু আমাদের মালিকার পুরানো ঘরে নিয়ে গেলেন। মালিকা তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখত। তার মৃত্যুর পর আমি এই ঘর ঠিক তেমনি রেখেছি। ঘরটি ধুলো ভরা ছিল, কিন্তু আসবাবপত্র সব ঠিক তেমনি ছিল যেমনটা মালিকা রেখে গিয়েছিলেন। আমরা সারাদিন ধরে ঘরটি খুঁজলাম, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম না। কিন্তু রাতে জসিম হঠাৎ আমাকে ডেকে তুলল। দেখো এই ছবিটা। সেটা ছিল একটি পারিবারিক ফটো, যেখানে মালিকা, রবার্ট আর ছোট জসিম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ফটোর পেছনে লেখা একটি সংকেত, 314648 335141191 এটা একটি জিপিএস কোঅর্ডিনেট, জসিম বলল। আর থ্রম 7 হতে পারে টেম্পোরাল রেডিয়েশন মডুলেটরের 7ম সংস্করণ। আমরা সেই কোঅর্ডিনেট গুগল ম্যাপে সার্চ করলাম আর দেখলাম এটা জেরুজালেমের একটি প্রাচীন ভবনের অবস্থান। পরের দিনই আমরা ভারত থেকে ইসরায়েলের দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের কেউ একজন লক্ষ্য করেনি যে আমাদের পিছনে একটি কালো গাড়ি আমাদের অনুসরণ করছিল। কোনো অজানা শত্রু আমাদের তদন্ত নজর রাখছিল। জেরুজালেমে পৌঁছে আমরা সেই প্রাচীন ভবনে গেলাম। বাইরে থেকে এটা একটি ছোট মিউজিয়াম মনে হচ্ছিল। ভেতরে ঢুকে আমরা দেখলাম এটা একটি পুরাতাত্ত্বিক প্রদর্শনী, যেখানে প্রাচীন ইহুদি সভ্যতার নিদর্শন রাখা ছিল। মিউজিয়ামের ম্যানেজার, একজন বৃদ্ধ ইহুদি লোক, আমাদের দেখে অবাক হলেন। আপনারা কি লর্ড হ্যামিল্টনের খোঁজ করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? জসিম জিজ্ঞেস করল। লোকটি হাসলেন। কারণ আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি আপনি তার ছেলে। আসুন, আমি আপনাদের দেখাই। তিনি আমাদের নিয়ে গেলেন মিউজিয়ামের পেছনের দিকে একটা গোপন দরজা দিয়ে। সেখানে ছিল একটা ভূগর্ভস্থ ল্যাব। সেখানে নানা ধরনের যন্ত্রপাতি ছিল, যেগুলো আমি কখনো দেখিনি। এটাই ছিল লর্ড হ্যামিল্টনের গোপন ল্যাব, লোকটি বললেন। তিনি আর ড দাস এখানে তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন, সরকারি প্রকল্প শেষ হবার পরও। কেন এখানে? আমি জিজ্ঞেস করলাম। কারণ জেরুজালেম একটি অদ্ভুত শহর, লোকটি বললেন। এখানে পৃথিবীর আধ্যাত্মিক শক্তির একটি কেন্দ্র আছে। আর তাদের গবেষণা ছিল সময় নিয়ে। সময় আর আধ্যাত্মিকতা একই সূত্রে বাঁধা। আমরা ল্যাবের চারপাশে ঘুরতে লাগলাম। সেখানে ছিল নানা ধরনের নোটবুক, ডায়াগ্রাম আর যন্ত্রাংশ।
কিন্তু TRM-7 নামক যন্ত্রটির কোনো চিহ্ন ছিল না। তারা সফল হয়েছিলেন, লোকটি হঠাৎ করে বললেন। তারা সময়ের গতি ধীর করতে পেরেছিলেন কিভাবে? জসিম জিজ্ঞেস করল। তারা আবিষ্কার করেছিলেন যে মানুষের চেতনার মাধ্যমে সময়ের গতি পরিবর্তন করা যায়। তারা একটি যন্ত্র বানিয়েছিলেন যা মানুষের চেতনাকে বাইরের থেকে নিয়ন্ত্রণ করতে পারত। এই মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে নিজের চারপাশে সময়ের গতি ধীর করে দিতে পারত। এটা কি সম্ভব? আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু এতে বিপদ ছিল, লোকটি বললেন। কারণ যেখানে সময়ের গতি ধীর হয় সেখানে নিয়মের বিপরীতে যেতে হয়। আর প্রকৃতি তার নিয়মের বিরুদ্ধে কাউকে যেতে দেয় না। তারা মারা গিয়েছিলেন কারণ? জসিম প্রশ্ন অসমাপ্ত রেখে বলল। কারণ প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল, লোকটি বললেন। তারা যখন TRM-7 পরীক্ষা করছিলেন তখন সময়ের গতি এতটাই ধীর হয়ে গিয়েছিল যে তারা প্রায় স্থির হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার সময় স্বাভাবিক গতিতে ফিরে আসতে শুরু করে, আর সেই অবস্থান থেকে সময়ের স্বাভাবিক গতিতে ফিরে আসা মানে ছিল এক বিশাল বিস্ফোরণ। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। জসিমের চোখে আমি দেখলাম তার পিতামাতাকে হারানোর বেদনা। কিন্তু TRM-7 কোথায়? জসিম শেষ পর্যন্ত জিজ্ঞেস করল। তারা সেটা তোমার কাছে রেখে গিয়েছিলেন, লোকটি বললেন। এখন সেটা কোথায়? আমি জানি না। আমার কাছে? কিভাবে? জসিম অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি জসিমের বাম হাতের দিকে তাকালেন। তোমার হাতে যে জন্মচিহ্ন আছে ওটা আসলে জন্মচিহ্ন নয়। জসিম তার বাম হাতের ত্রিভুজাকার চিহ্নের দিকে তাকাল। এটা ছিল তার জন্ম থেকেই একটা ছোট্ট ত্রিভুজাকার চিহ্ন। এটা আসলে কি? জসিম জিজ্ঞেস করল। এটা TRM-7 এর সংযোগ চিহ্ন, লোকটি বললেন। তোমার বাবা-মা জানতেন তাদের গবেষণা বিপজ্জনক, তাই তারা TRM-7 এর নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার মধ্যে প্রতিস্থাপন করেছিলেন। এই চিহ্ন দিয়ে তুমি যন্ত্রটি সক্রিয় করতে পারো। কিন্তু যন্ত্রটি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। লোকটি একটা পুরনো পাথরের বাক্স বের করলেন। এটা তারা আমার কাছে রেখে গিয়েছিলেন। তোমার জন্যই। তারা জানতেন একদিন তুমি এখানে আসবে। জসিম সেই বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি অদ্ভুত ধাতব বস্তু, ঘড়ির মতো, কিন্তু তার মধ্যে জ্বলছিল একটি নীল আলো। TRM-7, জসিম ফিসফিস করে বলল। হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু লোকের পায়ের শব্দ। আমরা ফিরে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা লোক হাতে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওরা এসে গেছে, বৃদ্ধ লোকটি বললেন। ওরা চায় না যে TRM-7 তোমার হাতে পুডুক। কারা ওরা? আমি প্রশ্ন করলাম। একটি গোপন সংস্থা, টেম্পোরাল গার্ডিয়ান। ওরা সময় সম্পর্কিত সব গবেষণা নিয়ন্ত্রণ করে। আমরা দ্রুত পালানোর চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে গুলির শব্দ শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি আহত হলেন। পালাও, তিনি বললেন। TRM-7 নিয়ে পালাও। এটা শুধু তোমাদের হাতেই নিরাপদ। জসিম TRM-7 হাতে নিয়ে আমার দিকে তাকাল। আমরা কি করব? আমরা পালাবো, আমি বললাম। আমরা মিউজিয়ামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাচীন জেরুজালেমের গলিতে ছুটে পালালাম। পেছনে কালো পোশাক পরা লোকেরা আমাদের তাড়া করল। আমরা প্রাচীন শহরের গলি ঘুজি পার হয়ে একটা বাজারে পৌঁছলাম। সেখানে জনতার মধ্যে মিশে গেলাম। আমরা জানতাম আমাদের কাছে সময় কম। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করবেই। আমাদের একটা প্ল্যান দরকার, আমি বললাম। আমি জানি কোথায় যেতে হবে, জসিম হঠাৎ বলল। তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখলাম। কোথায়? দুবাই। TRM-7 এর ভেতরে আমি একটা ম্যাপ দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট। আমরা সেই রাতেই জেরুজালেম থেকে দুবাই রওনা দিলাম। আমাদের পেছনে টেম্পোরাল গার্ডিয়ানরা ছিল, কিন্তু আমরা কৌশলে তাদের এড়িয়ে যেতে সক্ষম হলাম। দুবাইতে পৌঁছে আমরা সেই কোঅর্ডিনেটে গেলাম, যেটা ছিল বুর্জ খলিফার কাছে একটি লুকানো বাড়ি। বাড়িটির বাইরে লেখা ছিল দাস হ্যামিল্টন ফাউন্ডেশন। এটা তোমার বাবা-মার ফাউন্ডেশন, আমি অবাক হয়ে বললাম। আমরা ভেতরে ঢুকলাম আর দেখলাম একটি সুন্দর অফিস। রিসেপশনে একজন মহিলা ছিলেন। তিনি জসিমকে দেখে অবাক হলেন। তুমি জসিম হ্যামিল্টন? তিনি জিজ্ঞেস করলেন। জসিম মাথা নাড়ল। আমরা তোমার অপেক্ষা করছিলাম, মহিলাটি বললেন। আমার নাম ডক্টর সারা আহমেদ। আমি তোমার বাবা-মার সহকর্মী ছিলাম। ডক্টর আহমেদ আমাদের একটি গোপন লিফটে নিয়ে গেলেন, যেটা আমাদের নিয়ে গেল মাটির নিচে একটি বিশাল ল্যাবরেটরিতে। এখানেই তোমার বাবা-মা তাদের আসল গবেষণা করতেন, ডক্টর আহমেদ বললেন। টেম্পোরাল গার্ডিয়ানরা জানত না এই জায়গার কথা।
কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা আসব? জসিম জিজ্ঞেস করল। কারণ তোমার বাবা মা সময়ের সাথে খেলতে শিখেছিলেন, ডক্টর আহমেদ বললেন। তারা জানতেন ভবিষ্যতে কি ঘটবে। তারা জানতেন টেম্পোরাল গার্ডিয়ানরা তাদের হত্যা করবে, তাই তারা তোমাকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। তারা জানতেন তুমি একদিন TRM-7 নিয়ে এখানে আসবে গি। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন তারা এতটা বিপদ নিলেন? কারণ TRM-7 আসলে শুধু সময় নিয়ন্ত্রণের জন্য নয়, ডক্টর আহমেদ বললেন। এটা মানবজাতির ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায়। কিভাবে? জসিম জিজ্ঞেস করল। আমাদের গ্রহের ভবিষ্যৎ অন্ধকার, ডক্টর আহমেদ বললেন। তোমার বাবা মা একটি প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা দিয়ে কোনো নির্দিষ্ট স্থানে সময়ের গতি ধীর করা যায়। এর মাধ্যমে আমরা পৃথিবীকে আসন্ন জলবায়ু বিপর্যয় থেকে বাঁচাতে পারি, ধীরে ধীরে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমিয়ে এনে। কি? আমি বুঝতে পারছি না, জসিম বলল। দেখো, আমাদের গ্রহে এমন কিছু এলাকা আছে যেখানে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়ছে, ডক্টর আহমেদ বললেন। TRM-7 ব্যবহার করে আমরা সেই এলাকায় সময়ের গতি ধীর করতে পারি, যাতে সেখানে দূষণ কম হয়। এটা হবে মানবজাতির রক্ষাকবচ। কিন্তু টেম্পোরাল গার্ডিয়ানরা কেন এটা চায় না? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভয় পায় যে এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে চলে গেলে সময়ের সাথে অবাধে খেলা শুরু হবে, ডক্টর আহমেদ বললেন। তারা নিজেরাই এই ক্ষমতা রাখতে চায়। হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা বিস্ফোরণের শব্দ। টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের খুঁজে বের করেছিল। দ্রুত, ডক্টর আহমেদ বললেন। আমাদের কাছে সময় কম নেই। তিনি আমাদের নিয়ে গেলেন ল্যাবের পেছনের দিকে, যেখানে ছিল একটি বিশাল যন্ত্র। এটা TRM প্রধান 7টি TRM যন্ত্রের নিয়ন্ত্রক। TRM-7কে এর সাথে সংযুক্ত করো। জসিম যন্ত্রটি বের করল আর সংযুক্ত করল বড় যন্ত্রের সাথে। হঠাৎ করে সারা ঘর আলোকিত হয়ে উঠল নীল আলো। এখন তোমার হাতের চিহ্ন ব্যবহার করো, ডক্টর আহমেদ বললেন। জসিম তার হাতের ত্রিভুজাকার চিহ্ন যন্ত্রের একটি অনুরূপ চিহ্নের উপর রাখল। সাথে সাথে একটি শক্তিশালী নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। টেম্পোরাল গার্ডিয়ানরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, কিন্তু তারা যেন ধীরে ধীরে চলছিল। তাদের গতিবিধি যেন স্লো মোশনে ছিল। সময়ের গতি ধীর হয়ে গেছে তাদের জন্য, ডক্টর আহমেদ বললেন। কিন্তু আমরা TRM-7 এর সংযোগে আছি, তাই আমরা স্বাভাবিক গতিতে চলতে পারছি। আমরা টেম্পোরাল গার্ডিয়ানদের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। তারা যেন স্থির হয়ে গিয়েছিল। আমরা কি করব? জসিম জিজ্ঞেস করল। আমরা TRM প্রধান নিয়ে নেপালে যাব, ডক্টর আহমেদ বললেন। সেখানে হিমালয়ের পাদদেশে তোমার বাবা মা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখানে তারা TRM প্রধানকে সম্পূর্ণ করবেন। এরপর শুরু হলো আমাদের অবিশ্বাস্য যাত্রা। TRM প্রধান নিয়ে আমরা দুবাই থেকে নেপাল গেলাম। পথে টেম্পোরাল গার্ডিয়ানরা আমাদের পেছনে লেগে রইল। আমরা কখনো ট্রেনে, কখনো বিমানে, কখনো বা গাড়িতে করে এগিয়ে চললাম। কাঠমান্ডুতে পৌঁছে আমরা একটি পুরানো গাড়ি ভাড়া করে হিমালয়ের পাদদেশে চলে গেলাম। ডক্টর আহমেদ আমাদের নিয়ে গেলেন এক নির্জন পাহাড়ি এলাকায়, যেখানে একটি গুহার মুখ ছিল। এখানেই তোমার বাবা মা TRM প্রধানের প্রযুক্তি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, ডক্টর আহমেদ বললেন। আমরা গুহার ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল একটি অত্যাধুনিক ল্যাব, সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে লর্ড হ্যামিল্টন আর মালিকা দাস তাদের গবেষণা চালিয়ে গিয়েছিলেন। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমরা TRM প্রধানকে সক্রিয় করব, ডক্টর আহমেদ বললেন। তারপর এটা কাজ করবে সারা বিশ্বে, ধীরে ধীরে দূষিত এলাকাগুলোর সময়ের গতি কমিয়ে এনে। আমরা TRM প্রধান স্থাপন করলাম ল্যাবের কেন্দ্রে। জসিম আবার তার হাতের চিহ্ন ব্যবহার করল যন্ত্রটি সক্রিয় করতে। একটি বিশাল নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডক্টর আহমেদের চোখে একটা অদ্ভুত হাসি। তিনি একটা বন্দুক বের করলেন। ধন্যবাদ, জসিম, তিনি বললেন। এখন আমি TRM প্রধান নিয়ন্ত্রণ করব। এটা বিশ্বকে বাঁচাবে না, বরং আমাকে বিশ্বের শাসক বানাবে। আমরা অবাক হয়ে গেলাম। আপনি কে? জসিম জিজ্ঞেস করল। আমি টেম্পোরাল গার্ডিয়ানদের প্রধান, ডক্টর আহমেদ হাসলেন। আমি তোমার বাবা মাকে হত্যা করার আদেশ দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে তারা TRM-7 তোমার হাতে দিয়ে গেছেন। আমি অপেক্ষা করেছি যে তুমি একদিন এটা নিয়ে এখানে আসবে। জসিম আর আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা বিশ্বকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা এক বিশ্বধ্বংসী অস্ত্র দিয়ে দিয়েছিলাম টেম্পোরাল গার্ডিয়ানদের হাতে। আমি TRM প্রধান ব্যবহার করব সময়ের গতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু শুধু আমার নিজের স্বার্থে, ডক্টর আহমেদ বললেন।
আমি আমার শত্রুদের সময় ধীর করে দেব আর নিজে দ্রুত গতিতে চলব। আমি অজের হব। কিন্তু হঠাৎ করে জসিম একটা অদ্ভুত কাজ করল। সে তার হাতের চিহ্নে জোরে চাপ দিল। টিআরএম প্রধান থেকে একটি তীব্র আলো বের হল, আর ডক্টর আহমেদ জেন স্থির হয়ে গেলেন। এটা কি তুমি করছ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জসিম বলল। আমি বুঝতে পারছি কিভাবে এটা কাজ করে। আমি তার সময়কে ধীর করে দিয়েছি। আমরা দ্রুত ডক্টর আহমেদের হাত থেকে বন্দুক নিয়ে নিলাম। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি আমার বাবা মা কি চেয়েছিলেন, জসিম বলল। তারা টিআরএম প্রধান ব্যবহার করতে চেয়েছিলেন বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে। আমরা সেটাই করব। জসিম আবার টিআরএম প্রধানের সামনে দাঁড়াল। তার হাতের চিহ্ন আবার সক্রিয় হল। নীল আলো ছড়িয়ে পড়ল সারা ল্যাবে, তারপর বাইরে, তারপর পুরো পাহাড়ে, তারপর সারা নেপালে, তারপর ধীরে ধীরে সারা পৃথিবীতে। সময় সঠিক হবে, জসিম ফিসফিস করে বলল। আমি দেখলাম জসিমের চোখে একটা অদ্ভুত আলো জ্বলছে। সে যেন ক্ষণিকের জন্য তার বাবা-মার মতো দেখাচ্ছিল। টিআরএম প্রধান সম্পূর্ণ সক্রিয় হবার পর আমরা বুঝতে পারলাম যে বিশ্বে কিছু বদলে গেছে। আমরা বাইরে গিয়ে দেখলাম আকাশ আগের চেয়ে নীল, বাতাস আগের চেয়ে পরিষ্কার। 6 মাস পর বিজ্ঞানীরা অবাক হয়ে ঘোষণা করলেন যে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমছে। কেউ বুঝতে পারছিল না কিভাবে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা জানতাম। টিআরএম প্রধান সারা বিশ্বে দূষিত এলাকাগুলোর সময়ের গতি ধীর করে দিয়েছিল, যার ফলে সেখানে দূষণের মাত্রা কমে যাচ্ছিল। ধীরে ধীরে আমাদের গ্রহ ফিরে পাচ্ছিল তার হারানো ভারসাম্য। জসিম আর আমি টিআরএম প্রধান সুরক্ষিত রাখার জন্য হিমালয়ের গুহায় থাকার সিদ্ধান্ত নিলাম। জসিম এখানে তার বাবা-মার গবেষণা চালিয়ে যাচ্ছে, আর আমি তার পাশে আছি, যেমন আমি সবসময় ছিলাম। আমি ফরিদা, আর আমার ছেলে জসিম আমাকে বিয়ে করবে, এই কথাটা আমি কখনো কল্পনাও করিনি। কারণ জসিম আমার ছেলে নয়, তবে সে আমার পরিবার। আমরা এখন একসাথে আছি, এক অসাধারণ গবেষণার দায়িত্বে, যা পৃথিবীকে বাঁচাচ্ছে। আমরা হারিয়ে যাওয়া বাবা-মার সন্তান অভিভাবকের সম্পর্ক নয়, আমরা হয়ে উঠেছি একটি মিশনের 2 সহযোদ্ধা, যারা বিশ্বের ভবিষ্যৎ রক্ষা করছে। টেম্পোরাল গার্ডিয়ানরা এখনও আমাদের খুঁজছে, কিন্তু আমরা সময়ের রহস্য জেনে গেছি। আমরা জানি কিভাবে লুকিয়ে থাকতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে লড়াই করে যেতে হয়। এই রহস্যময় ও রোমাঞ্চকর গল্পের এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। কারণ সময় একটি অনন্ত নদীর মতো, সে সবসময় প্রবাহিত হয়। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে? চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়।
আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 17 অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল, গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল।
গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু।
আরও ৫ বছর পর। সোহেল এখন ৬০ বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর।
চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়।
প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গি। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র ৭ বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে।
আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে।
তুমি ব্যবহার করো। না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল।
বলো উ। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি উ। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন উ। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে গি। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি উ। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে গি। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম ঘ। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায় নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,002। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু।
কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামতো, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। জানি। কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি। একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে।
3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিন, কোমল পানীয় কিন। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল।
একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব